বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আবার চলে এসেছি আমি বিচিত্রা দিদি, রাক্ষসী রানীর দ্বিতীয় পর্বের অংশ নিয়ে। নিশ্চয়ই মনে আছে তোমাদের প্রথম অংশটা। আজ তাহলে শুনে নাও রাক্ষসী রানীর শেষ পরিণতির কথা। হা 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 হা। অট্টহাসি একটা। গাছ থেকে মৃণাল লুটিয়ে পড়ল মাটিতে, আর মহারাক্ষসী কুবেনী এক হাতে কুণালকে আর এক হাতে মৃণালকে উঁচু করে ধরে দুজনের শরীর থেকে গাবলা গাবলা করে মাংস ছিঁড়ে খেতে লাগলো। আগের রাতেই কুবেনী সতীন পুত্রদের উদরে পুরত, কিন্তু ওদের কায়দায় আনবার আগেই রাক্ষস লগ্নটা পেরিয়ে গেছিল। তাই আজ আবার এই ফাঁদ পেতেছিল সে, ওদের নতুন করে ধরবার জন্য। দুস্তর মরুর দিকে এই উপবন, ঝর্ণার জল, গাছের কাঁঠাল আর বনের হরিণ দিয়ে সাজানো। এ শুধু কুবেনীর রাক্ষস মায়া, আসলে ওদের কোনো অস্তিত্বই ছিল না কোনোদিন। এখানে ওদের টেনে এনে নিশ্চিন্ত হয়ে শুধু প্রতীক্ষায় ছিল রাক্ষসী বেলার। অর্থাৎ রাক্ষসী একটা বেলা থাকে যেখানে সেই সময়ে তাদের ক্ষমতাটা অনেক গুণ বেড়ে যায়। রাক্ষসী বেলা ছাড়া অন্য সময়ে রাক্ষসদের তেমন শক্তি স্ফূর্তি পায় না। রাজা সুধন্ড দিনে দিনে নতুন রানীর উপর বিরক্ত হয়ে উঠেছেন। সে প্রায় নিজের মহলে দরজা বন্ধ করে বসে থাকে। রাজা এসে দোরগোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ফিরে চলে যান। এ মনোবেদনার কথা লজ্জায় বলতেও পারেন না কাউকে। তিনি বলতে না পারেন, একজন বুঝতে পারেন দূর থেকেই। তিনি হলেন পাটরানী সুনন্দা। রাজাকে একা ঘরে নিদ্রাহীন রজনা যাপন করতে দেখলেই তিনি নিঃশব্দে এসে পদসেবা করতে বসে যান। তখনই অনুতপ্ত রাজার চোখে দিয়ে জল ঝরে পড়ে ফোঁটা ফোঁটা তপ্ত অশ্রু। সুনন্দার ভাগ্যে কেবল দুঃখের পর দুঃখ। একে তো স্বামী তার প্রতি উদাসীন, তার উপরে চোখের মণি পুত্র দুটিও প্রবাসে। কোথায় কত দূরে যে তারা রইল তার কোনো ঠিক ঠিকানাই নেই। নিরাপদে আছে কিনা তারা, সেটাও তো তিনি শুনতে পাচ্ছেন না। মায়ের প্রাণ থেকে থেকেই কেঁদে ওঠে, নেই বাচ্চারা আমার ভালো নেই, কি জানি কি বিপদ ঘটেছে তাদের। রাতের ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখে রানী কেঁদে ওঠেন। দেখেন দলা দলা মাংস ছড়ানো রয়েছে একটা ফোয়ারার ধারে, রক্ত মাখা হাড়ের টুকরো টুকরো। সম্মুখে হরিণেরা ভয় পেয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। একটানা বিকট হাঁ করা একটা মুখ যেন গিলতে আসে সুনন্দাকে। সে মুখে দুসারি ঝকঝকে দাঁত, যেন দুসারি ভোজালি। দুগ্গা দুগ্গা করে চেঁচিয়ে ওঠেন সুনন্দা। জেগে উঠে দেখেন ঘামে তার সারা দেহ ভিজে গিয়েছে শীতের রাতেও। মন্দিরে মন্দিরে পুজো দিতে পাঠান পাটরানী। যত রকম ব্রত নিয়ম যাগ যজ্ঞ যা আছে পুরোহিত ঠাকুরদের ব্যবস্থায় সব পালন করেন তিনি নিষ্ঠার সঙ্গে। কঠোর সংযমে দেহ তাঁর কৃশ হতে থেকে থেকে কৃশতর হয়ে আসে, আর সেই কৃশ তনু থেকে একটা দীপ্তি বেরোয় অগ্নিশিখার মতো। যে দেখে সেই ভয়ে ভক্তিতে মাথা নোয়ায়। সবাই বলা বলি করে রানীর দেহে মা দুর্গা ভর করেছেন।
রাজপুত্রদের খবর নেই অনেক দিন। কোন দেশে যে তারা গেলেন কেউ পারে না তাদের সন্ধান দিতে। আজ প্রায় 6 মাস হলো কোনো সূত্র থেকেও এতটুকু সংবাদ তার কাছে এখনো পৌঁছায়নি। শুধুই লোক লস্কর সমেত কুণাল মৃণাল যেন উবে গিয়েছে পৃথিবীর বুক থেকে। মন্ত্রীরা দূত পাঠান এদিকে ওদিকে, তারা ফিরে ফিরে আসে বিফল হয়ে। রাজপুত্রদের সংবাদ আনতে কেউ পারে না। রানী সুনন্দার অশ্রু আর শুকায় না। রাজা সুধান্যর মুখে দেখা যায় না হাসির লেশ মাত্র। রাজধানীতে একমাত্র সুখী জীবন এখন শুধুমাত্র রানী কুবেরীর। সচরাচর তাকে কেউ দেখতে পায় না, কিন্তু কদাচিৎ কখনো উৎসবে অনুষ্ঠানে আবির্ভাব যদি ঘটে তার, সর্বসাধারণকে অবাক হয়ে যায় তার স্বাস্থ্যের উন্নতি দেখে। কলেবর স্ফীত হচ্ছে দিন দিন, চোখে মুখে ফুটে উঠছে নির্ভেজাল এক তৃপ্তি। লোকে অবাক হয়ে ভাবে সতীন পোড়া ছিল পথের কাঁটা, তারা পথ থেকে সরে যেতেই নতুন রানীর আনন্দ উপচে উপচে পড়ছে একেবারে। কুবেরের উপর যে সাময়িক মোহ এসেছিল রাজা সুধান্যর মনে, কুবেরের নিজের আচরণে তা কেটে গিয়েছে রাজার মন থেকে। তার উপর এলো এই নিদারুণ পুত্র শোক। দীর্ঘ 5 বছর কেটে গিয়েছে। রাজপুরীতে নহবত বেজে উঠল আবার। মন্দিরে মন্দিরে পূজা পাঠাচ্ছেন রাজা। বুড়ো বয়সে আরেকটি সন্তান হয়েছে তার। সুনন্দা একটি কন্যা রত্ন উপহার দিয়েছেন তাকে। কন্যা হোক, সন্তান তো তবু। কুণাল মৃণালের বিয়োগ ব্যথা কি কতকটাও জুড়বে না একে বুকে জড়িয়ে ধরলে? এ মেয়ে তো মেয়ে নয়, যেন অগ্নিশিখা। রূপ রূপ তার অতুলনীয়, কিন্তু সেইটাই বড় কথা নয়। রূপ ছাপিয়ে তার অঙ্গে, সারা অঙ্গে জ্বলজ্বল করছে একটা তেজ, একটা দীপ্তি। কুবেনী এসেছিল মেয়ে দেখতে। সে দীপ্তির সম্মুখে 2 হাতে চোখ ঢেকে ধরে ছুটে পালালো দৌড়ে। সেই যে সে ছুটে পালালো, আর বাইরে আসে না নিজের মহল থেকে। দাস দাসী প্রহরিণী সবাইকে সে বিদায় দিল। কিংবা এই কথা বললেই ঠিক হয় যে সে ভয় পেয়ে তার প্রাণ নিয়ে পালালো। দাস দাসী প্রহরিণী কেউই নেই ও মহলে। সুনন্দার মহল থেকে দিনে 2 বার ভৃত্যেরা যায় কুবেনীর খাবার নিয়ে। দল বেঁধে যায়, অন্তত 10 তো বটে। একসাথে তারা দল বেঁধে যায়, কারণ তারা একা যেতে মোটেই সাহস পায় না। তাদের মনে একটা ভীতি কাজ করে। তারা সবাই সত্যিটা একটু 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 করে উপলব্ধি করতে পারে যে ছোট রানী আসলে কে, কিন্তু মুখে প্রকাশ করতে পারে না। একটু একটু করে কানা ঘোষা শোনা যায় রাজবাড়ির ঘোড়াশালা থেকে ঘোড়া নিখোঁজ হয়েছে। কাল যোগমণ্ডলের 2 ভেড়া, পরশু আবার রাজবাড়ির মেষ একটা, তারপর দিন আরো 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 অনেক কিছু। চাঁদনি রাতে দাওয়ায় ঘুমোচ্ছিল হলধর পাত্র। সকালে উঠে তাকে আর কোথাও দেখতে পেল না কেউ। তার বউ ছিল ঘরের ভিতর। সে নাকি ঘুমের ঘোরে একবার একটা কেমন যেন ধরফরানির শব্দ শুনেছিল। দূর থেকে একবার সে বলে উঠেছিল, ডাকাডাকি করে উঠেছিল কে কে করে, কিন্তু কোনো সাড়া না পাওয়ায় আবার ঘুমিয়ে পড়েছিল। এরপর থেকে দাওয়ায় ঘুমানো তো দূরে থাক, সন্ধ্যার পর ঘরের বাইরে আর কেউ আসে না। মানুষ চুরি আর হয় না বটে, কিন্তু গরু, মোষ, ছাগল, ভেড়া রোজই একটার পর একটা নিখোঁজ হতে থাকে। একদিন একটা হাতিও মারা পড়ল রাজার পিলখানায়। সেখানে খেয়ে
শেষে এসে দেখে মুন্ডুটা তার 4খানা পা আর 2টো কান নিয়ে পড়ে আছে, জবজবে রক্ত। কি তবে? কেউ কি আর মুখ ফুটে বলতে চায় না যে এটা কি, কিন্তু সবাই সন্দেহ করে। রানী সুনন্দার শোবার ঘর সে একটা বৃহৎ ব্যাপার। 3-3টি খুপড়ি সে ঘরে, একটা খুপড়ি আবার এত বড় যে মস্ত একখানা পালঙ্ক মাঝখানে পাতলেও আশেপাশের জন্য আসবাব রাখবার জন্য প্রচুর জায়গা থাকে। পাতাও আছে খুপড়িতে 3 পালঙ্ক। মাঝের খুপড়িতে রানী নিজে শয়ন করেন, এ পাশের কামরায় থাকেন রাজা, ও পাশের থাকে কমলবালা, তাদের এখনকার একমাত্র মেয়ে। কমলমালার বয়স যখন 7 বছর, ঠিক মুখের দিকে তাকিয়ে কেউ যদি তার দেহের দিকে তাকায়, সে মনে করবে এই মেয়ের বয়স বুঝি অনেক বেশি। কমলমালা শুধু দুর্গা মন্দিরে গিয়ে দেবী প্রতিমার সম্মুখে ধ্যানস্থ হয়ে বসে থাকে সারাদিন। পূজারী বলেন, কোনটি যে দেবী আর কোনটি যে মায়াবী মানবী তা চিনতে বোঝা বোধ হয় আমাদের মানুষের কম্য নয়। এহেন কমলমালা সে রাতে হঠাৎই ঘুম থেকে জেগে উঠল। বাতায়ন খোলাই থাকে সারা রাত, মজবুত লোহার জাল বসানো সে বাতায়ন। জালে ছিদ্র অবশ্যই আছে, তার ভিতর দিয়ে মাছি ছাড়া আর কোনো প্রাণী গলাতে পারে না। তার একটা মাছি গলিয়েছে মাথা, একটা মাছি মাত্র। সে জানালার ভিতর দিয়ে ঘরে ঢুকবার চেষ্টা করছে। এতে শব্দও হয়নি কিছু, এতে কারো ঘুমের ব্যাঘাতও হওয়ার কারণ নেই। কিন্তু ঘুম ভেঙে গেল কমলমালার, আর তার চোখ থেকে ঠিকরে বেরুল এক ঝলক আগুন। সেই আগুনে উজ্জ্বল হয়ে উঠল বাতায়ন, আর মাছিটার দেহ গেল ঝলসে। সে একটা আর্তনাদ করে বেরোলো মাছির কণ্ঠে থেকে, ঠিক মানুষের আর্তনাদের মতো, আর ছিদ্র পথ দিয়ে এক লাফে বেরিয়ে শূন্য পথে সে উড়ে পালালো। তার আকার মোটেই মাছির মতো নয়, নতুন রানী কুবেরীর মতো। রাজা রানী যে পালঙ্কে গভীর নিদ্রায় মগ্ন, কেউ কিছু টের পেলেন না। তারপর দিন নতুন রানীর মহলে খাবার নিয়ে গেল যখন ভৃত্যরা, তারা অবাক হয়ে দেখলো মহলের ঘরের মধ্যে সব দরজায় হাঁ হয়ে খোলা। কুবেরী কোথাও নেই তার মহলে। গাদা গাদা শুধু হাড়ের টুকরো আর রক্তের ছিটে ফোঁটা সব জায়গায় লেগে রয়েছে। রাজ্যময় ঢিঢিকার। রাজা সুধান্য তার মুখ দেখাতে পারেন না। রানী সুনন্দার মনে একটা সন্দেহ দানা বেঁধে উঠেছে, কিন্তু সেই সন্দেহের কথা তার মুখ দিয়ে তো প্রকাশ পেল না, পেল রাজ্যের যাবতীয় প্রজার মুখ দিয়ে। তারা এক বাক্যে বলতে লাগলো, ওই রাক্ষসী খেয়ে ফেলেছে আমাদের রাজপুত্রদের আর তাদের 100 সাথীকে, ওকে ধরে এনে পুড়িয়ে মারতে হবে। চুপ করে রইল না আরও একজন, সে হচ্ছে এই রাজ্যের একমাত্র রাজকন্যা কমলমালা। সে রাজবাড়ির অলিন্দে দাঁড়িয়ে নিজের জমায়েত প্রজাদের ডেকে বলল, পুড়েও মরবে ঠিকই, আমরা না মারি, ও নিজে নিজেই মরবে, কিন্তু ওকে নিয়ে মাথা ঘামানো আপাতত আমাদের দরকার নেই। আমাদের এখন কাজ হলো জিয়ৎকুণ্ড থেকে জল এনে মৃতদের বাঁচানো। জিয়ৎকুণ্ড? দমে গেল সবাই। সে যে হিমালয়ের অতি দুর্গম প্রদেশে। যক্ষ আর গন্ধর্বেরা সেখানে পাহারা দিচ্ছে অবিরত, যাতে দুঃসাহসী মানব সন্তান কেউ সেখানে গিয়ে হানা না দিতে পারে। আমাদের সাহস হয় না। পথে আছে রাক্ষসী কুবেরী, পথের শেষে আছে যক্ষ আর গন্ধর্বেরা। জীবন নিয়ে কেউ ফিরবে না, এ চেষ্টায় একদম বিফল। রাজকন্যা বললেন, আমাদের অদৃষ্টে যা আছে তাই ঘটবে। 12 বছর আগে ঘটেছিল মুচকুন্দ সিংহের বরাতে বলে লোকেরা বলল যে ঠিক আছে রাজকুমারী, আপনি যা বলবেন আমরা তাই করব। কমলমালা মিষ্টি হাসি হেসে বলল, তোমরা কেউ যাবে তা আমি ভাবিনি, গেলে তোমরা ফিরবে না তাও সত্যি,
তো আমি একাই যাব। রাজা রানীর অবিরাম চোখের জলও কমলমালাকে নিরস্ত করতে পারল না। দুর্গা মন্দিরের হোমভস্য কয়েক মুঠিতে একটা কৌটায় তুলে নিয়ে সে ঘোড়ায় গিয়ে উঠে বসল। ভেবো না মা বাবা, দাদাদের বাঁচাবার জন্য আমি যাচ্ছি, ফিরে আসবো খুব শীঘ্র। মহামরুর মাঝখানে সেই মায়া কানন, যেখানে মৃণাল কুণাল দুই ভাইকে উদরে পড়েছিল রাক্ষসী কুবেরী, সেই 12 বছর আগে। বোনটা আসলে কোনো অস্তিত্বই নেই। রাক্ষসী মায়ার বলে কুবেরী সেই সৃষ্টি করেছিল সেই বন জঙ্গলটি। মরুভূমির পর্যটকেরা যেমন অথই জলে সরোবর থেকে বালুর বুকে একটি, ঠিক তেমনই দৃশ্য। নিজের বিচরণ আর আশ্রয়ের জন্য এই একটা আড্ডা কুবেরী তৈরি করে রেখেছে। রাজবাড়ি থেকে তারা খেতে খেতে উঠতে উঠতে সে এখানে এসে উঠেছিল। রয়েছে কিছুদিন। রাতের বেলা সে দূর দূরান্তে উড়ে যায় চড়া করতে, ফিরে আসে ভোরের সময়। সারাদিন নিজেরই সৃষ্টি মায়া কাননের ছায়ায় পড়ে থাকে, অঘোর ঘুম ঘুমিয়ে নেয় সে। সেদিনে ঘুম ভাঙতে একটু বুঝি দেরি হয়েছিল কুবেরী। উঠে ফোয়ারার দিকে তাকাতেই অবাক হয়ে গেল সে আশ্চর্য এক দৃশ্য দেখে। আজ তো সূর্যের আলো এসে পড়েছে ফোয়ারার জলে, সৃষ্টি হয়েছে এক অপরূপ সৌন্দর্য। আর কত দীর্ঘ সে রামধনু, তার উপরে একটা আকাশ ছুঁয়ে আছে, আর নিচের দিকটা ফোয়ারা। অবাক হয়ে কুবেরী সেই রামধনু দেখছে। এমন তো কোনোদিন হয় না। মায়া ফোয়ারার জলে রামধনু, এ তো আমার সৃষ্টি নয়, সোনার পাথর বাটির মতো। না, কুবেরীর বহু যুগের সুদীর্ঘ জীবনে এমনটা সে কখনোই দেখেনি। আবার এটা কি? রামধনুর উপর দিয়ে কে নেমে আসছে? কেউ 7 রঙা বাঁকা পথে চলতে চলতে পলকে পলকে নব নব রূপ ধারণ করেছে কেউ বালিকা। কুবেরী হতবাক নিস্পন্দ হয়ে তাকিয়ে আছে। এমন সময় বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ফোঁটা কি এমনি ভাবে পড়ে? এ তো যেন মনে হচ্ছে জল ছিটানো। রামধনুর নিচের প্রান্তে এসে চারদিকে জল ছিটিয়ে দিচ্ছে মেয়েটি। সোনার ঝাড়ি থেকে আজলা আজলা জল। মৃণাল কুণাল দুইজনকে ডাকছে, দাদা ভাই। এ কারা? কাদের ডাকাডাকি করে? সাপের লেজের মতো ঝুলন্ত চুলের গোছাগুলো সজারু কাঁটার মতো খাড়া হয়ে উঠেছে কুবেরীর। এক যুগ আগে যাদের চিবিয়ে খেয়েছিলাম, এই মায়া ফোয়ারার ধারে তাদের হাড়গুলো ছটফট করছে। মরুর রোদে আজ এক হয়ে যাচ্ছে সব। তারা ওই শীতাল জলের পরশে বেঁচে উঠল যে। কি আশ্চর্য! কুবেরী খুব ভয় পেয়ে গেল। সুন্দর সুবেশ রাজপুত্রেরা তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়েছে, বুঝিবা ধেয়ে আসছে রাক্ষসীর সঙ্গে আর একবার শক্তি পরীক্ষার জন্য। কিন্তু তার করতে হলো না তাদের। কুবেরী ওদের দিকে ধেয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু কুণাল মৃণালের কাছে এসে পৌঁছবার আগেই রামধনুর উপর থেকে এক মুঠো ছাই ছুঁড়ে মারল কমলবালা। সেই দুর্গা মন্দিরের হোমভস্য কুবেরীর গায়ে পড়েই দাউ দাউ করে চলে উঠল সেই ঠান্ডা ছাই। কুবেরী যত ছাড়ে সে আগুন তত বাড়তে থাকে। দেখতে দেখতে দেহ জ্বলতে লাগলো রাক্ষসীর। ক্রমাগত আত্মস্বরে চেঁচাতে লাগলো সে। দেখতে দেখতে তার অভিশপ্ত জীবনের হলো অবসাদ। এক গাদা ছাই ছাড়া আর পাপ দেহের আর কিছুই অবশেষ রইল না। দাদারা, আমি তোমাদের বোন কমলমালা। এই বলে কমলমালা নেমে এলো রামধনু থেকে। জিয়ৎকুণ্ডের জল এনে তোমাদের বাঁচিয়েছি, এখন ঢের কাজ বাকি। মুচকুন্দ সিং আর তার 100 সিপাহী, লোক লস্কর, হাতি ঘোড়া যারা যা ছিল 12 বছর আগেকার ঝাড়া মোছা করা সমস্ত মানুষজনকে নিয়ে আমরা এখন ফিরবো আমাদের রাজ্যে।
তোমরা জিয়ত কুণ্ডের জল নিয়ে দুইজন দুই দিকে যাও, আর আমি একদিকে যাই। হাড় দেখলেই তার উপর জল ছিটিয়ে দেবে। মায়া কানন তাদের চোখের সম্মুখে হাওয়ায় মিলিয়ে গেল, কারণ রাক্ষসী রানী তো আর নেই, তার মায়ার খেলও শেষ। 7 দিন পরে রাজধানীতে ফিরল কমলমালা। দুই দাদা আর তাদের সিপাই লস্কর, হাতি ঘোড়া সবাই। মা বাবার মুখে সেদিন ফুটল মধুর হাসি 12 বৎসর পর।